স্লিপ লাস্টে যে একটা দেখাইছিলেন হুম। আমাদেরকে লিনিয়ার, ওইটা একটু মানে আমার একটু কনফিউশন ছিল ওই। আচ্ছা, ওইটা জাস্ট একটা এক্সাম্পল। আচ্ছা, আমি দেখাচ্ছি। দেখতে অসুবিধা প্রবলেম হলে আমাকে বলবেন। রেকর্ড অন আছে। তো দেখেন, বলছিলাম যে একটা প্রবলেম জাস্ট যে কিছুই, আমরা ধরেন একটা ফেক ডেটা কালেক্ট করছি, যে কিছু স্টুডেন্ট ডেটা জেনারেট করছি, কালেক্ট করা যাবে না, জেনারেট করতে হবে। যে দেখা গেলো কিছু স্টুডেন্টের ডেটা, দেখা গেলো এখানে স্টুডেন্টের আইডি দেওয়া আছে, স্টুডেন্টের আইডি দেওয়া আছে, তাহলে একটা দুইটা তিনটা এরকম করতে করতে দেখা গেলো 100 স্টুডেন্টসের ডেটা। এখানে দেখা গেলো সে পরীক্ষার আগে 6 ঘন্টা ঘুমাইছে আর 6 ঘন্টা পড়ছে, কেউ হয়তো 5 ঘন্টা পড়ছে, 5 ঘন্টা ঘুমাইছে। তো এইভাবে আমাদের ডেটাটা আছে, এবং তার এগেইনস্টে আমাদের কি আছে, এখানে অনেক ডেটা আছে, তার এগেইনস্টে আমাদের লেভেল যেটা ওয়াই, ওয়াই হচ্ছে পাস অর ফেল। দ্যাট মিনস ওই স্টুডেন্ট পাস করছে না ফেল করছে, মানে কত ঘন্টা আমরা একটা কম্বিনেশন বের করতে যাচ্ছি, রিলেশনশিপ, যে পরীক্ষার আগের রাত্রে কত ঘন্টা ঘুম আর কত ঘন্টা ঘুমায়, মানে ঘুম আর পড়ার সাথে পাস আর ফেলের একটা রিলেশনশিপ। মেবি এ পাস করছে, কি ফেল করছে, এ পাস করছে ফেল করছে, অ্যাকচুয়ালি 1-0 আকারে থাকে না। আমরা যদি রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিই, তাহলে মেবি এটা পাস, এটা ফেল, এটা পাস, এটা ফেল। এটা জাস্ট একটা ডেটা সেট আমি বলছিলাম। এখন এইটা কিভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি, তো মানে যে এখানে প্রবলেম সেটা হলো যখন আমরা ভিজুয়ালাইজ করছি, তো ধরেন আমরা পাস করাকে টিক চিহ্ন আর বা পাস করাকে গোল চিহ্ন আর ফেল করাকে ক্রস চিহ্ন দিয়ে যদি প্রেজেন্ট করি, তাহলে এদিকে দেখা গেল যে আমি বললাম যে স্লিপ আওয়ার, এদিকে বললাম যে স্টাডি আওয়ার। আমি জাস্ট প্লট করতে যাচ্ছি পয়েন্টগুলো। তো দেখা গেল যে একটা সার্টেন লাইনের নিচে এগুলো সব ফেল করছে, এগুলো সব ফেল করছে আর এগুলো পাস করছে, কম্বিনেশন হচ্ছে পাস করছে। এখানে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি যে এটা হলো ডিসিশন বাউন্ডারি, এর এইদিকে হলো পাস, মানে স্লিপ আর স্টাডির এই কম্বিনেশনের জন্য এদিকে হলো পাস, এদিকে হলো ফেল। তো এই লাইনটা হলো আপনার ডিসিশন বাউন্ডারি। আর একটা ডেমোস দিয়েছিলাম, যে বলছিলাম যে আমরা অ্যাকচুয়ালি পারফেক্ট হয় না, দেখা গেলো কিছু মিসক্লাসিফাই থেকে যায়। হ্যাঁ, এটা একটা এক্সাম্পল আছে। তো এটার কথা বলতেছিলাম না, এটা নিয়ে আরো স্পেসিফিক কোশ্চেন আছে। জি ভাই, এইটাই হচ্ছে আমরা মানে এটা কি সবসময় এই স্ট্রেট লাইনই হতে পারে কিনা, বা না, এটা বলছিলাম, লিনিয়ার? এটা যে আলোচনাটার মানে প্রডিউস করছিল সেটা হলো যে সিম্পল প্রবলেমের জন্য লিনিয়ার সলিউশন বেটার, এখানে ডিপ লার্নিং ব্যাড। এটা কেন ব্যাড এটা আমরা পরে দেখব। কিন্তু কমপ্লেক্স কিছু প্রবলেম, যেমন দেখা গেলো এরপরে যে এক্সাম্পলটা ইউজ করছিলাম, যে দেখা গেলো আমাদের এরকম কিছু, এইগুলো পজিটিভ ক্লাস মাঝখানে আছে, বাইরে এগুলো নেগেটিভ ক্লাস। এখন এইখানে আমার একটা নন লিনিয়ার সলিউশন দরকার, একটা সার্কেল সলিউশন দরকার। এবং এই টাইপের কাজের জন্য হলো আপনার ডিপ লার্নিং খুব ভালো কাজ করে। কারণ প্রবলেম কোথায়, যে মেশিন লার্নিং এ আমরা জানি যে আমাদের যে ওয়াইটা বা এফ অফ এক্স যেটা, এইটা আমাদের আগে অ্যাজিউম করে নিতে হয় যে কেমন হবে। যেমন লিনিয়ারের ক্ষেত্রে আমরা w1 x1 w2 x2 এরকম ধরি। এটা যদি আমরা আগে থেকে আইডিয়া থাকা লাগে যে আমার এই সলিউশনটা কেমন হবে, ডিসিশন বাউন্ডারিটা কেমন হবে, তো এখানে হতে পারে আমি ধরতেছি এটা একটা সার্কেল হবে, w1 x1 স্কয়ার w2 x2 স্কয়ার। তো এইটার একটা অ্যাজাম্পশন আমার এখানে থেকে যায়, এইজন্য এটা হাইপোথিসিস, যদি এটা আমরা এখন ইউজ হয় না, যে আমি আমার সলিউশনের নেচার মানে ডিসিশন বাউন্ডারির নেচার আমি আগে থেকে ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে আমি যদি এখানে একদম সার্কেল না দিয়ে যদি একটু কার্ভি কিছু একটা সার্কুলার কিছু দিতে চাই, সেক্ষেত্রে আমাকে এরকম x1 দেখলো যে x2 প্লাস x1 স্কোয়ার, x2 প্লাস x1 কিউব এরকম টার্ম যোগ করতে হবে। মানে আগে থেকে আমাকে এই সলিউশনটা ইকুয়েশনটা লিখে নিতে হবে যে এই ইকুয়েশনটা আমি ফিট করব, জাস্ট ওয়েটগুলো চেঞ্জ করব, যে ইকুয়েশনটা অ্যাকচুয়ালি সার্কেলটা এখান দিয়ে যাবে নাকি এইখান দিয়ে যাবে, ওইটার উপর ওইটা ডিপেন্ড করে। এটা হলো ক্লাসিক্যাল একটা। ডিপ লার্নিং কি হয়, ডিপ লার্নিং এ যে আমার এই কোনো অ্যাজাম্পশন লাগে না, আমরা জাস্ট একটা নিউরাল নেটওয়ার্ক ট্রেন করি এবং সে অটোমেটিক্যালি খুঁজে নেয় যে কোনটা অ্যাকচুয়ালি বেস্ট ক্লাসিফায়ার, মানে সেটা সার্কেল হইতে পারে বা অ্যাকচুয়ালি এরকম একটা উইগলি লাইন মানে কার্ভি লাইন হতে পারে, যে কোনো একটা কিছু হইতে পারে। সেক্ষেত্রে আমাদের
আগে থেকে বলে দেওয়া লাগে না যে আমরা এরকম একটা ইকুয়েশন ফিট করতে চাই, ইকুয়েশনটাও নিজেই জেনারেট করে নেবে। কেন? কারণ ওই যে লেয়ার বাই লেয়ার সে ফিচারগুলো, যে এই ফিচারগুলো আমরা আগে থেকে ডিফাইন করে দিচ্ছিলাম, ওর প্রয়োজন মতো ফিচারগুলো ইঞ্জিনিয়ার করে নেয়, হ্যাঁ, ইন্টারাকশন টার্মগুলো। ওকে, এটা ক্লিয়ার হলো? জি জি ভাইয়া, এখানে আরেকটু বলি, কার্ভি হচ্ছে আমরা মানে কখন বুঝবো ক্লাসিক্যাল এমএল এর ক্ষেত্রে? যেমন হচ্ছে এখন নর্মালি বুঝতেছি যে লিনিয়ার, সার্কেল। যেটা যে আমি যদি স্ক্যাটার প্লট করি, আপনি যেটা বলছিলেন হ্যাঁ হ্যাঁ ক্লাসিক্যাল এমএল এর ক্ষেত্রে স্ক্যাটার প্লট, পাই প্লট আর পেয়ার প্লট, হ্যাঁ এগুলো করে আমরা বুঝতেছি যে এটার সাথে এটা রিলেটেড, হ্যাঁ এইটা গ্রাজুয়ালি বাড়তেছে এক্স ভার্সেস ওয়াই। হ্যাঁ। কিন্তু কার্ভি কখন হবে? এটা কি ডাটা সেটের উপর ডিপেন্ড করবে যে আমার অবশ্যই হচ্ছে ডেটা সেটের লিনিয়ারলি উপরে, ডেটা সেটের যদি আমি উপরে। এবং আরো একটা ভালো হলো যে যখন আমরা একটা ফিল্ডে কাজ করব, ইউজুয়ালি যেটা হয়, যখন একটা হলো রিসার্চ, একটা হলো কমার্শিয়াল প্রোডাক্ট, ইউজুয়ালি আমরা অধিকাংশ কমার্শিয়াল প্রোডাক্টে কাজ করি। তো রিসার্চটা যেটা হয়, রিসার্চে আপনার কোনো আইডিয়াই নেই। ধরেন আপনার আগে যদি ওই বিষয়ে, এবং তারপর রিসার্চ একটা হলো যে প্রিভিয়াস ওয়ার্কের রিসার্চ, সবাই একটু খেয়াল করেন, এটা বেশি ইম্পর্টেন্ট। দেখা গেলো যে প্রিভিয়াস কেউ ওই রিসার্চটা করছে সার্টেন একটা ডোমেইনে, ধরেন স্টাডিয়াস স্লিপ নিয়ে কেউ স্টাডি করছে, তাহলে সে যখন স্ক্র্যাচ থেকে প্রথম কেউ করে, তখন সে অ্যাকচুয়ালি নট, মানে সে কিছুই জানে না অ্যাকচুয়ালি বিষয় যে কেমন একটা লাইন লিনিয়ার হবে না কার্ভ হবে। সে হয়তো অনেক ট্রায়াল এন্ড এররের মাধ্যমে ফিট করে দেখতে পারছে যে আমার হয়তো একটা লিনিয়ার সলিউশন। এইবার আমি যখন পরে এই রিসার্চটাকে অগমেন্ট করব, অগমেন্ট করা মানে কি বলে যে আমি রিসার্চটাকে আরো অ্যাডভান্স লেভেলে আরো রিসার্চ করতে যাচ্ছি এরপরে, তখন আমি কি করবো যে না লিনিয়ারটা না, তাহলে যে এটা আমি দেখি একটা নন লিনিয়ার কার্ভ দেখা গেলো, এরকম বেশি ভালো ক্লাসিফায়ার কিনা। মানে আমার একটা বেস পয়েন্ট আছে যেখান থেকে আমি শুরু করতে পারি, কিন্তু যখন আপনি স্ক্র্যাচ থেকে রিসার্চ শুরু করতেছেন, তখন আপনার কোনো বেস পয়েন্ট নেই, তখনই আসলে ওইটা বেশি মানে দেখা গেলো টাইম কনজিউমিং বা বেশি অ্যাজাম্পশন করতে হয়। আর প্রোডাক্টের বিষয়টা হলো কনজিউমার প্রোডাক্ট, যখন এটা অলরেডি তার রিসার্চ আছে, সেটাকে আমি জাস্ট প্রোডাক্টে কনভার্ট করতেছি। দ্যাট মিন্স উনি রিসার্চ করে, যে যারা রিসার্চ করছে তারা অলরেডি জানেন যে মানে একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া আছে, মেবি একটা লাইন অথবা একটু কার্ভি, দেখলো অ্যাপ্রক্সিমেটলি লাইন এটা বেস্ট সলিউশন, হ্যাঁ, দেখলো একটা কার্ভ এটা বেস্ট সলিউশন। তখন আমরা কি করব, ওই জিনিসটাকে আমরা এখানে আরেকটু ট্রায়াল দিব আমার ডেটার জন্য। এটা হয়তো রিসার্চ হয় জেনারেল, ইউজুয়ালি তারা একটা জেনারেল পারপাস লাইন তৈরি করছে, আমি আমার ডেটার জন্য ওই লাইনটা অ্যাকচুয়ালি দেখা গেল যেরকম বলতেছি, ধরেন এই স্টাডিয়াস স্লিপের জন্য এই লাইনটা এখানে গেছে, আমার ডেটার জন্য আমি একটু টিউন করতে হবে যাতে এইখান দিয়ে যাবে। দ্যাট মিন্স আপনি যখন প্রোডাক্ট তৈরি করতেছেন তখন আপনি আসলে অনেক সেফ, যে আপনাকে অ্যাজাম্পশন আপনার পক্ষ থেকে আরো অনেকে করে রাখছে আগে, হ্যাঁ, কিন্তু আপনাকে বোঝা লাগবে জিনিসটা। ক্লিয়ার এটা? জি ভাই, ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে। তো ক্লিয়ার হলে বলবেন প্লিজ, যার যার কোশ্চেন আছে বলবেন। তো এখন আজকে আর কারো কোশ্চেন হলে বলেন, আমরা প্রথমে আধা ঘন্টাও দিতে পারি আমাদের কোশ্চেন আছে, নো প্রবলেম। তো আজকে যেটা, আজকে আমরা আমার ম্যাথের দিকে ঢুকবো। তো তার আগে একটা সিম্পল সিস্টেম বলি। আর ম্যাথে আমরা একটু সময় নিব, হ্যাঁ, আমি ওইখানে 2 উইক কমাই নিয়ে আসছি, মানে 1 উইক কমাই নিয়ে আসছি। ডিপ লার্নিং এর প্রথমে যে থিওরি ওইটা আমি একটু কম্প্যাক্ট করে দিচ্ছি। এই জন্য জিজ্ঞেস করতেছি যে আপনাদের কারো কোশ্চেন আছে কিনা, এখানে বেশ অনেক থিওরি করা হয়েছে। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি আচ্ছা, এখানে আমরা যা কিছু ফলো করতেছি, আমরা মানে সেট অফ ডাটার উপরেই যা কিছু করতেছি, জি তাই জি না? জি জি প্রিডিফাইন্ড ডাটা। হ্যাঁ, প্রিডিফাইন্ড ডেটা বলতে ধরেন আপনি মানে এটা স্ট্যাটিস্টিক্সের একটু বোঝা লাগবে, যে আমরা যখন একটা স্যাম্পল নেই, আমার স্যাম্পল আপনার স্যাম্পল সেম নাও হইতে পারে। আপনি হয়তো যে স্যাম্পল রাইট। নিয়ে কাজ করছেন ওইটা থেকে আমার হয়তো সামান্য একটু ডেভিয়েট হইতে পারে। এই জন্য আসলে আপনার এমএল ইঞ্জিনিয়ারের দরকার আছে, না হলে দরকার হইতো না, যে আমার স্পেসিফিক ডেটা সেটের জন্য কোনটা ভালো কাজ করে। ওকে, ওকে। আচ্ছা, যেমন আমি একটু এক্সাম্পল ভাইয়া, দিই। হ্যাঁ হাইপোথেসিসটা কি আপনার লিনিয়ার আর নন লিনিয়ার দুইটার ক্ষেত্রে মানে প্রযোজ্য যেটাই আমি হবে? ধরবো এটাই হাইপোথেসিস। মানে আমার যদি ডেটা আচ্ছা, ওই জন্য ক্লাসিক্যাল এমএল এ ডেটা এক্সপ্লোর করা, অ্যানালাইসিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি আপনাদের জোর দিয়ে বলি। কারণ ওইখানে আপনার ডেটার নেচার সম্পর্কে আগে থেকে একটা আইডিয়া দেওয়া থাকা লাগে। এই কোশ্চেনটা তখন অ্যান্সার করা যায় না যখন আপনারা ওই কোর্সে কোশ্চেন করেন যে আমাকে এটা অ্যাজিউম করে নিতে হবে, কেন নিতে হবে। তখন ডিপ লার্নিং যখন আমরা করি তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল লেভেলে ফিচার ইঞ্জিনিয়ারিংটা আমাকে করে দিতে হয়, এই জন্য আমার ডিসিশনটা আমার। কিন্তু ডিপ লার্নিং এর একটা হিউজ অ্যাডভান্টেজ হলো যে ও ফিচার যেটা যেটা দরকার ও নিজে নিজে লার্ন করে নেয়। ওকে, এটার জন্য এটা একটু কমপ্লেক্স বা কমপ্লিকেটেড বলতে পারেন, সেটা আমরা দেখব আস্তে আস্তে কিভাবে হয়। হ্যাঁ, তো আমাদের একদম হাই লেভেলে আমরা একটু আস্তে আস্তে যাব। হ্যাঁ, তো ধরেন একদম হাই লেভেলে
ডিপ লার্নিং একটা নিউরাল নেটওয়ার্ক, এএনএন। আমরা এখন থেকে এএনএন পড়ব। আরেকটা জিনিস আগে থেকে বলে রাখি, সিএনএন, আরএনএন, জ্ঞান, যত কিছু আছে মোটামুটি ভিএই এরকম আছে অনেক কিছু, সবগুলো হলো এর ভেরিয়েন্ট। ওকে, তো চিন্তা করতে পারেন যে আমাদের সিম্পল একটা বাড়ি তৈরি করতে কি লাগে, ধরেন একটা ব্রিক হলো একটা বাড়ি তৈরির একদম আপনার এলিমেন্টারি ব্লক, হ্যাঁ, সেলের মতো। তো আমাদের নিউরন হলো ওইটা, এখানে ইকুয়াল টু ব্রিক। এখন আপনি একটা ব্রিক দিয়ে মিনিমাম একটা থাকার মতো বাসযোগ্য যে বাড়িটা তৈরি করতে পারেন, দেখা গেল যে আপনি একটু দেয়াল তুললেন, একটু চাল দিয়ে একটা বাড়ি তৈরি করলেন, এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনার একটা দেয়াল থাকলো, দরজা জানলা থাকলো, আবার দেখা গেল যে আপনার ছাদ থাকলো বা চাল দিলেন, তো এটা হলো মিনিমাম। এইটা হলো আমাদের এএনএন, আমাদের ক্ষেত্রে এটা হলো এএনএন, বেয়ার মিনিমাম। কিন্তু এখানে সব ফাংশনালিটি আছে। একটা হাউস মানে একজন মানুষের বাড়ি হইতে গেলে যা যা প্রপার্টি থাকা লাগে, নিরাপত্তা দেওয়া, ছায়া দেওয়া, বৃষ্টি ঝড় বৃষ্টি থেকে বাঁচানো, সব এর মধ্যে আছে। এখন কথা হলো আপনার অনেক টাকা আছে বা আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্টের জন্য যেমন অফিস বানানো লাগবে, বা দেখা গেলো যে আপনি আর্কিটেকচারাল বুর্জ খলিফা বানাবেন, এরকম টাইপের কিছু একটা বানাবেন, যে হোটেল আছে, যাই হোক। তো এইগুলো হলো যে ফ্যান্সি স্পেশাল স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য। তো সিএনএন, আরএনএন এই জিনিসগুলো হলো এর মডিফিকেশন। তাহলে এএনএন আপনাকে আগে বাড়ির প্রিন্সিপাল জানতে হবে। ধরেন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছেন, বাড়ি ঘর বানানো, তো ম্যাটেরিয়ালের স্ট্রেংথ, তারপর ধরেন কিভাবে স্ট্রেস টেস্টিং করতে হয়, ম্যাটেরিয়াল কোয়ালিটি দেখতে হয়, এই জিনিসগুলো কিন্তু সেম, এটার জন্যও সেম, এটার জন্যও সেম। তো আমাদের হেভিলি ফোকাস থাকবে এএনএন এর জন্য। এটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন। এএনএন হলো এএনএন এর বাকি সব, এএনএন হলো বেসিক, একটা সিম্পল একটা নিউরাল নেটওয়ার্ক, একটা বেস লেভেলে আমরা যেটা করতে পারি সিম্পল লেভেলে, কিন্তু সেটা অনেক পাওয়ারফুল ট্যাবুলার ডেটার জন্য। আর স্পেসিফিক কিছু ইউজ কেস, যেমন ধরেন অফিসের জন্য আপনি এরকম একটা দোতলা হয়তো ইউজ করবেন না, তারপর দেখা গেল সেটা হোটেলের জন্য, তারপর দেখা গেল একটা ট্রেড বিল্ডিং এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রাকচার নেবেন। একইভাবে ইমেজ, তারপর হলো সিকোয়েন্সিয়াল ডেটা, হ্যাঁ, তারপর দেখা গেল ডেটা জেনারেট করার জন্য, তারপর দেখা গেল যেখানে আনসুপারভাইজড লার্নিং এর জন্য, তো আমাকে এটা মডিফাই করতে হবে। তো এই জন্য আমাদের হেভিলি টাইম ইনভেস্টেড থাকবে এএনএন, এবং এএনএন যদি আপনি বুঝেন তখন এইগুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। যদিও এরা নতুন নতুন কনসেপ্ট, মানে এএনএন কে মডিফাই করে। দ্যাট মিন্স নিউরন হলো আমাদের ব্রিক, এএনএন হলো একটা বেসিক স্ট্রাকচার যেটা আমরা মিনিমাম তৈরি করতে পারি ব্রিক দিয়ে। আর বাকিগুলো হলো ধরেন আমাদের আর্কিটেকচারের দরকার হবে, সিভিল ইঞ্জিনিয়ারের দরকার হবে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দরকার হবে, হ্যাঁ, স্পেশালাইজড নলেজ দরকার হবে তখন। তাহলে আমাদের ফোকাস থাকবে এএনএন। এটা একদম ক্লিয়ার হয়ে যে আমরা কেন সিএনএন করতেছি না। তো এএনএন আমাদের কোর্সে ধরেন অর্ধেক চলে যাবে, ওইটা দিয়ে আমরা সব শিখবো প্রিন্সিপালগুলো ডিপ লার্নিং এর, বাকি দেখবো যে সিএনএন আরএনএন ওইখানে সেম প্রিন্সিপাল অ্যাপ্লাই করে। যেটা বলতেছিলাম এএনএন, এটা হলো একটা বলতে পারেন একটা ট্রান্সফর্মার। আবার কেউ যদি ট্রান্সফর্মার নেটওয়ার্ক জেনে থাকেন তো এটার সাথে গুলো না। ট্রান্সফর্মার মানে হলো যে কোনো কিছুকে ট্রান্সফর্ম করে বা কনভার্টার, মানে কোনো একটা কিছুকে কনভার্ট করে। কিসে, কি থেকে কি কনভার্ট করে, একটা ইনপুট থেকে একটা আউটপুট সে কনভার্ট করে। কারণ ইনপুটে আপনি দিলেন একটা ইমেল, আউটপুটে সে বলে দিল যে এটা স্প্যাম কিনা। তারপরে ইনপুটে আপনি দিলেন আপনার ব্রাউজারের যে ডেটা, আপনার হিস্ট্রি, ব্রাউজার হিস্ট্রি, এই যে মাইক্রোসফট এরা যে এত টাকা খরচ করে কেন ব্রাউজার তৈরি করে, কারণ আপনার ব্রাউজার ডেটা নিয়ে সে আপনাকে অনেক অ্যাড দেখাবে। তো এখন সে একটা প্রবাবিলিটি দেয় যে আপনার ক্লিক করার প্রবাবিলিটি কত, হ্যাঁ, যে আপনি ওই অ্যাডটাতে ক্লিক করবেন কিনা। তো সেই প্রবাবিলিটিটা সে প্রডিউস করে আপনার সার্টেন একটা অ্যাড এখানে ইনপুট দিল, দিয়ে সে বললো যে এই অ্যাডটাতে তার ক্লিক করার প্রবাবিলিটি কত, তো রেকমেন্ডেশন, এটাও নিউরাল নেটওয়ার্ক। তো তারপরে ধরেন আপনার আরো হইতে পারে, যেমন ধরেন অনুবাদ, ট্রান্সলেশন, ধরেন গুগল ট্রান্সলেটে আমরা দিলাম এইদিকে হয়তো চাইনিজ দিলাম, এইদিকে দেখা গেল যে মেবি ইংলিশ পাবে। তো এখানে কি হইতে পারে, ইউজ হইতে পারে, এখানে একটা আরএনএন ইউজ হইতে পারে। তারপরে দেখা গেল যে সেলফ ড্রাইভিং কার, কেউ একটা কোশ্চেন করছিলেন না, যে সেলফ ড্রাইভিং কারে এখানে অ্যাকচুয়ালি ইমেজ দেওয়া হয়, আর এখানে দেখা গেল যে সামথিং, সামনে কোনো অবজেক্ট আছে কিনা সেটা ডিটেক্ট করা হয়। তারপরে এখানে অ্যাকচুয়ালি হাইব্রিড হয়, যে আরএনএন সিএনএন একসাথে, হ্যাঁ। আরএনএন দিয়ে কি করা হয়, যে এখানে যে রাডার সিগন্যাল দিয়ে এখানে অনেক কিছু ডিটেক্ট করা হয়, আশেপাশে লোকোমোটিভ কোথায় কি আছে। তো আরএনএন সিএনএন একসাথেও থাকতে পারে, সেটা একটা হাইব্রিডও হইতে পারে। কিন্তু আমাদের বেসিক্যালি এটা একটা ট্রান্সফর্মার বা কনভার্টার, যেটা কনভার্ট করে সাম ইনপুটকে সাম আউটপুটে কনভার্ট করে। ওকে, তাহলে আমাদের এই দিক থেকে আমরা আগাবো, আমাদের ম্যাথমেটিক্যালি
এবং এটা পুরোটাই অ্যাপ্লাইড ম্যাথ। ম্যাথ আমাদের করা লাগবে না, ম্যাথের ইনটিউশনটা বোঝা লাগবে, এবং ম্যাথ করার জন্য অনেক লাইব্রেরি আছে, ওকে। কিন্তু আমাদের ম্যাথটা বোঝা লাগবে যে কেন এবং কিভাবে ম্যাথটা এখানে কাজ করতেছে, ওকে। তো তাহলে দেখি, তাহলে আমরা কি বলবো, যে প্রথমে বলছি ইনপুট, ইনপুট আর আউটপুট। আমাদের ক্ষেত্রে যে আমরা যেটা জানি সুপারভাইজ লার্নিং, ইনপুট আর আউটপুট এই দুইটা মিলাই হলো আমাদের ডেটা। তারপর আমরা দুই দিকে যাব আস্তে আস্তে। তো আমরা আগে ইনপুটটার কথা খেয়াল করি, যে ইনপুটটা অ্যাকচুয়ালি কি। তো ডেটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে। আমরা বলি যে একটা মেশিন লার্নিং প্রবলেমে আমরা রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিই, রিয়েল ওয়ার্ল্ড। তো রিয়েল ওয়ার্ল্ড বলতে কি বোঝায়, যে আমি অ্যাকচুয়ালি কি, ধরেন আমি কথা বলতেছি, এই কথাটা মানে কিভাবে ক্যাপচার হচ্ছে, মাঝখানে একটা সেন্সর থাকে, সেন্সর। এগুলো আমাদের বোঝা লাগবে সিরিয়াসলি। মানে একজন পার্টিকুলার ডোমেইনে কাজ করবেন, ধরেন সাউন্ডে কাজ করতেছেন, ইমেজে কাজ করতেছেন, তো মানে সেন্সরগুলো আপনার বোঝা লাগবে। হ্যাঁ, আপনাদের আজকে একটা ভিডিও শেয়ার করছিলাম আপনাদের ডিপ লার্নার্স গ্রুপে মনে হয়, ওই ভিডিওটা দেখেন, মানে উনি খুব অনেস্ট অ্যাডভাইস দিয়েছেন যে অ্যাকচুয়ালি ফিল্ডটা কেমন, যে আপনাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংও হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে সাম লেভেলে, কারণ ইমেল হলো সফটওয়্যার আপনার 2.2, দ্যাট মিনস আপনার একটা সফটওয়্যার স্কিল থাকবে। তো দ্যাট মিনস আপনার একটা ইঞ্জিনিয়ারিং কিছু একটা মিনিমাম নলেজ থাকতে হবে। যদি না থেকে থাকে ওটা আপনাকে অ্যাকোয়ার করতে হবে, অন জব বা ডুইং প্রজেক্টস, এটা আপনাকে অ্যাকোয়ার করতে হবে। এটা কিন্তু কোনো অন্যথা নাই, তো যদি মনে করেন শর্টকাট নাই। তাহলে রিয়েল ওয়ার্ল্ড থেকে আমরা একটা সেন্সর থাকে। তো সেন্সর কেমন হতে পারে? সেন্সর কি শুধুমাত্র ডিভাইস হইতে পারে? ডিভাইস না, এরকম কোন সেন্সরের কেউ আইডিয়া করতে পারেন? এখন একটু ভাবেন, আমি চাই আপনারা ভাবেন, খুব ভালো প্র্যাকটিস। সে আমার কোনো ডিভাইস না, বাট সেটা সেন্সর হোক, কেমন? কারোর আইডিয়া আছে কোনো? যেটা পার্টিকুলার, না পারলে সমস্যা নেই, জাস্ট চেষ্টা করেন। এনিওয়ান? ডিভাইস না কিন্তু সেন্সর। ডিভাইস না কিন্তু সেন্সর। মানে সেন্সর কি করে অ্যাকচুয়ালি? সে রিয়েল ওয়ার্ল্ডের কোন একটা এন্টিটিকে নাম্বারে কনভার্ট করে, তাই না? কম্পিউটার জি স্টোর করার জন্য। তাহলে রিয়েল ওয়ার্ল্ডের কোন জি একটা স্যার। এন্টিটি, তাকে আমি নাম্বারে কনভার্ট করব, সেটা ডিভাইস না, বলেন তো কি? ভাই থার্মোমিটার। না, কোশ্চেন মানে ইন্টারভিউ, ধরেন মেল আর ফিমেল, চেক বক্স দেই না? দ্যাট মিন্স আপনি যখন ধরেন হিউম্যান যখন ইন্টারভিউ নিচ্ছেন, একটা সার্ভে করতেছেন, বেসিক্যালি সার্ভে, এটা একটা পার্টিকুলার এক্সাম্পল, জাস্ট ফানের জন্য বললাম। সার্ভে যখন করতেছি, মাঝখানে কিন্তু কোনো ডিভাইস নাই, মাঝখানে কিছু কোয়েশ্চেন আছে, ওই কোয়েশ্চেন গুলোও কিন্তু ওয়ান টাইপ অফ সেন্সর, জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য। কারণ কি, সেন্সর অ্যাকচুয়ালি কি করে, রিয়েল ওয়ার্ল্ড যে কোয়ান্টিটি গুলোকে ওইটাকে নাম্বারে কনভার্ট করে একটা সার্টেন অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে। এটা কিন্তু সেন্সর কিন্তু পারফেক্ট হয় না কখনো, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। তো তাহলে আমরা যখন সার্ভে করি, তখন আমরা যে হিউম্যান কোয়েশ্চেন এগুলাকে আমরা দেখা গেল যে নাম্বারে কনভার্ট করি, যে মেল হলে 1, ফিমেল হলে 0, এটসেট্রা, ভাইস ভার্সা, হ্যাঁ। তো তাহলে আমরা কি করতেছি, প্রথমে সেন্সরটা বুঝতে হবে, রিয়েল ওয়ার্ল্ড থেকে আমরা নাম্বারে কনভার্ট করতেছি। তো তাহলে ধরেন সেন্সর একটা एग्जांपल দিই, যে কেমন হয় রিয়েলিটি টু নাম্বার কনভার্সন, মানে ডেটা কনভার্সন। ধরেন ইমেজ, এটা আমাদের খুব পপুলার, একটা আপনাদের কাছেই পপুলার হয়ে যাবে আশা করি কিছুদিন পরে। তো ধরেন একটা ইমেজ একটা গ্রিডের মতো। তো ইমেজ বলতে আমরা কন্টিনিউয়াস কালার দেখতেছি, যে ধরেন এখানে কোনো এখানে 1 আছে, একটা ইমেজ আছে 1 এর ইমেজ, হ্যাঁ, আমরা একটা কন্টিনিউয়াস কালার দেখতেছি, এখানে 1 একটা কালার। তো এটাকে যদি আমি ডেসক্রাইব করতে চাই, তাহলে কি হবে, যে এইখানে দেখা গেল যে ব্ল্যাক, এই পিক্সেলগুলো ব্ল্যাক, হ্যাঁ, আর বাকি পিক্সেলগুলো হোয়াইট। তো তাহলে কি হচ্ছে, এগুলো 0 ভ্যালু। এখন এইখানে তো কালো দিয়ে প্রকাশ করে না, এগুলোকে রিপ্রেজেন্ট করে নাম্বার দিয়ে, যে বলতেছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট যদি ইমেজ হয়, তাহলে এইগুলোর ভ্যালু হলো ডেটা ভ্যালু 1, আর এইগুলোর ডেটা ভ্যালু হলো 0। যদি আরজিবি ইমেজ হয়, কালার ইমেজ, তাহলে এটা 0 to 255 হইতে পারে, আরজিবি ইমেজ যদি হয়। তো দ্যাট মিন্স একটা ইমেজ অ্যাকচুয়ালি কি করে, যখন একটা ক্যামেরা থেকে ছবি তোলা হয়, একটা ইমেজ যখন আমরা ক্যাপচার করি রিয়েল ওয়ার্ল্ড থেকে, ধরেন একটা আপনার লেন্স এখানে যখন আলো ক্যাপচার করতেছে, তখন সামহাউ এইখানকার ব্রাইটনেস এবং কালারটাকে সে ইন্টারপ্রিট করতেছে নাম্বার দিয়ে, 0 to 255 এর মধ্যে একটা নাম্বার দিয়ে সে রিপ্রেজেন্ট করতেছে। কম্পিউটারের মধ্যে আছে কিন্তু নাম্বার, এটা আমরা সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি মানে হোল কনটেক্সট যে কি হচ্ছে, যে রিয়েল ওয়ার্ল্ড থেকে ধরেন আপনি সাউন্ড, আমি কথা বলতেছি, এই সাউন্ডটার একটা প্রসেস আছে, সেটা হলো কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন সাউন্ডকে আমি এরকম কি করি, আমরা কয়েকটা জায়গা থেকে এরকম স্যাম্পল দিই, যে এখানে বিভিন্ন স্যাম্পল দিই সাউন্ডের সঙ্গে।
এবং সেই স্যাম্পলগুলোকে আমরা একটা নাম্বার দিয়ে প্রকাশ করি, দেখো 100010, এরকম নাম্বার দিয়ে আমরা প্রকাশ করি যে এই স্যাম্পলটার ভ্যালু এইটা। ওকে, তো তাহলে যত আমাদের রিয়েল ওয়ার্ল্ড কোয়ান্টিটি আছে এইগুলাকে আমরা সাম কাইন্ড অফ সেন্সরের মাধ্যমে আগে ডেটাতে কনভার্ট করি। তাহলে যখন বলি রিয়েল ওয়ার্ল্ড ডেটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল ওয়ার্ল্ড থেকে আসে, ডেটা আসে সেন্সর থেকে। ওকে, আমি একটা প্রবলেম সলভ করতে চাই, আমি যেটা চাই, কিন্তু আমার ওই সেন্সরটা ভালো না। হ্যাঁ, আমার প্রবলেমটা আছে, আমার সেন্সরটা ভালো না, কোয়ালিটি না, ডেটার কোয়ালিটি তাহলে ভালো হবে না। আমি যদি ইন্টারভিউ কোশ্চেন একটা ভালো করে না বানাইতে পারি, শাহরুল ভাই সেদিন বলতেছিলেন যে এবি টেস্টিং, তাই এবি টেস্টিং করতে গেলে আমি যদি সেরকম ভালোভাবে স্যাম্পলগুলো না তৈরি করতে পারি তাহলে আমি ভালো ডেটা পাবো না। ওকে, তো তাহলে সেন্সরটাও একটা ম্যাটার করে, আমি ডেটা পাচ্ছি সেন্সর থেকে। এটা কেন বললাম? ডেটাটা সেন্সর থেকে আসার পরে স্টোর থাকে কোথায়? স্টোর থাকে কম্পিউটারের মেমোরিতে। কম্পিউটারের মেমোরিতে ডেটাটা স্টোর থাকে কম্পিউটারের মেমোরিতে। আমরা কিন্তু এখন নিউরাল নেটওয়ার্কে যাই না, আমরা জাস্ট আমাদের ইনপুট নিয়ে আসি, ইনপুটের নেচার বোঝার চেষ্টা করতেছি। কম্পিউটারের মেমোরিতে কি থাকে এটা আমরা মোটামুটি জানি, যেরকম বাইট আকারে থাকে, এরকম বাইট আকারে থাকে। ধরেন আমি যদি এখানে স্টোর করতে চাই 1, তাহলে আমি ইচ্ছা করলে শুধু 1 স্টোর করতে পারি না, আমাকে এরকম 000000001 এরকম স্টোর করতে হবে। তো দ্যাট মিন্স 1 বাইট আমাকে ডেটা স্টোর করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে ডেটার প্রেজেন্টেশন। দ্যাট মিন্স আমি 1টাকে এইভাবেও স্টোর করতে পারি। আবার আপনি যদি ASCII চার্ট দেখেন, 1 এর অ্যাকচুয়াল ভ্যালু মনে হয় 49, 1 এর অ্যাকচুয়াল ভ্যালু 49, মানে স্ট্রিং ভ্যালু, এটা হলো ক্যারেক্টার ভ্যালু। মানে 1 যখন একটা টেক্সট, তখন এটা 49 কে 10 তে কনভার্ট করে তারপরে এরকম মেমোরিতে রাখতে হবে। কিন্তু 1 যখন ইন্টিজার, 1 অ্যাজ এ ইন্টিজার, 1 কিন্তু এটা। ওকে, তো দ্যাট মিন্স ডেটা টাইপ, এটা ইম্পর্টেন্ট। আমি পাইথন এর সময় অনেক বলছি, যদি কারো এখনো সন্দেহ থাকে দেখবেন, ডেটা সায়েন্স কোর্সের সময় পাইথন লেকচার দেখবেন বা প্রিভিয়াস লেকচারগুলো দেখবেন, বা আমাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ডেটাটা আমাদের রিয়েল ওয়ার্ল্ড থেকে যে ডেটাটা আসে, ডেটা আসতে পারে টেক্সট, ডেটা আসতে পারে নাম্বার, ডেটা আসতে পারে নাম্বার হইতে পারে ইন্টিজার বা ফ্লোট হইতে পারে, টেক্সট হইতে পারে, এখানে ক্যাটাগরিক্যাল, টেক্সট মিন্স অ্যাকচুয়ালি ক্যাটাগরিক্যাল ডেটা আসতে পারে। আর অ্যাকচুয়াল যেটা টেক্সট মানে আরবিট্রারি লেন্থের টেক্সট, ওইটা আলাদা, ওইটা আমরা এখন ধরতেছি না, যে আপনার ক্যাটাগরিক্যাল ডেটা আর নিউমেরিক্যাল ডেটা। তো ক্যাটাগরিক্যাল ডেটাগুলো তাদেরকে আমরা বিভিন্নভাবে এনকোড করতে পারি, নিউমেরিক্যাল ডেটাগুলো তাদেরকে আমরা বিভিন্নভাবে এনকোড করতে পারি, এবং টাইপের উপর ডিপেন্ড করে ডেটার প্রেজেন্টেশনটা পাল্টায় যায়। যেমন আপনি ধরেন 1 কে যদি, আচ্ছা কারোর আইসিটির খেয়াল আছে কিনা, ধরেন এই নাম্বারটার আমি যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে কত হবে, বা 1's কমপ্লিমেন্ট করি কত হবে, যেটাই 1's কমপ্লিমেন্ট আর 2's কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে ভাই উল্টো হবে, বাকি জিরোগুলো অন হবে আর ওয়ানটা জিরো হবে। 1 0, তাই তো? জিরো, তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা হ্যাঁ, আবার অন যোগ করলে টুস কমপ্লিমেন্ট হলে কমপ্লিমেন্ট। এখানে কি একটা 1 যোগ হয়ে যায় নাকি একটা খেয়াল নেই? অন অন যোগ হবে, শেষে 1 যোগ হয়, তাই তো? দ্যাট মিন্স সবগুলো পুরো zero, ডেটাটার সাথে 1 যোগ হবে। মানে সব জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তো তাহলে একটা জিনিস দেখেন, এটাই হয়, না সরি এটা 1 1 না ভাইয়া। সব 1 হবে, সরি আমি এখানে 1 মনে করছি, সব 1 হবে। আচ্ছা, তো তাহলে দেখেন একই নাম্বার কতভাবে প্রেজেন্ট করা যায়। একটা হলো যে সবগুলা সামনের দিকে 0, শেষে একটা 1, সামনের দিকে সবগুলো 1, শেষে একটা 0, আর সবগুলো 1। কিন্তু আমি যদি কম্পিউটারকে বলি যে নাম্বারটা কি, তাহলে কিন্তু সবাই বলবে নিউমেরিক্যাল ভ্যালু কি 1। তাহলে কম্পিউটারকে আগে থেকে জানতে হবে, সফটওয়্যারটাকে যে রিড করতেছে ডেটা, তাহলে ডেটা মেমোরিতে থাকে, সেন্সর থেকে আবার ডেটা মেমোরিতে থাকে, তারপরে আবার ডেটাটা আবার রিড করি, যে রিড করে ওই সফটওয়্যার জানে যে প্রেজেন্টেশন কেমন থাকে, আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ও টাইপ সম্পর্কে জানে যে এই ডাটাটা একটা 1's কমপ্লিমেন্টারি হিসেবে আছে, দ্যাট মিন্স এটাকে সে ট্রান্সলেট করবে 1 হিসেবে। এই ডেটাটা জাস্ট সিম্পলি আছে, এটা 1 হিসেবে বাইনারি রিপ্রেজেন্টেশন। এই ডেটাটা সরি, আর যখন এটা 2's কমপ্লিমেন্ট হিসেবে আসবে ওইটাও সে ট্রান্সলেট করবে হলো 1 হিসেবে। তো তাহলে ডেটা ডিফারেন্ট ফরম্যাটে থাকতে পারে মেমোরিতে, বাট আমার যে ট্রান্সলেটিং সফটওয়্যার, মানে দ্যাট মিন্স আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওইটা টাইপের উপর ডিপেন্ড করে ডেটার ভ্যালু ডিটারমাইন করবে। এটা ক্লিয়ার কিনা দেখেন, এটা ক্লিয়ার? না বুঝলে আমাকে বলবেন প্লিজ, এনিওয়ান, কোনো ডাউট থাকা যাবে না। তো তাহলে এটা তো ক্যাটাগরিক্যাল বললেন, তাই না? না, এটা সবার জন্য, যে ক্যাটাগরিক্যাল বা যাই বলি, এ সবাইকে তো আমি শেষে নাম্বারে কনভার্ট করব না। এটা আমি জাস্ট সংক্ষেপে বলছি, কারণ এটা আমরা আগে অনেক ডিসকাস করেছি, ক্যাটাগরিক্যাল নিউমেরিক্যাল হোক,
দ্যাট তাদের একটা টাইপ থাকবে এবং তারপরে আমরা তাদেরকে একটা নাম্বারে কনভার্ট করবো। এগুলো হলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটার টাইপ। বাট যখন আমরা কম্পিউটারে স্টোর করব তখন কিন্তু এটা সবই নাম্বার। কিন্তু এটা আমি জাস্ট সংক্ষেপে বলছি, যে আগে আমরা দেখছি এই জন্য। তারপরে যদি একটু ইয়ে থাকে তো এটা হলো এর ডেটা টাইপ। আপনার হলো যদি বলি অর্ডিনাল, আমি এইখানে দেখাই থাকবে, আমি এটা সংক্ষেপে বলছি, আমি একটু এলাবোরেট করি যে আমাদের ক্যাটাগরিক্যাল আর হলো আপনার নিউমেরিক্যাল দুইটা আছে। তো ক্যাটাগরিক্যালে কি আছে আপনার অর্ডিনাল আর নমিনাল, এটা হলো আমাদের এমনি যে যেটা আমরা বুঝি। আর হলো যে আপনার এখানে আসলে নিউমেরিক্যালে আছে আমাদের কি ইন্টারনাল আর রেশিও, তাই তো, আর ডিসক্রিট আরো অনেক কিছু আছে। তো এইগুলো হলো আমার স্ট্যাটিস্টিক্যাল। কিন্তু এইটা হলো মানে দ্যাট মিন্স আমার যে সেন্সর থেকে আমরা যখন কনভার্ট করি, মানে দ্যাট মিন্স কম্পিউটারে স্টোরের একটা আগের মুহূর্তে ধরতে পারে। আমি এটা একটু স্কিপ করে গেছি। তো যাই হোক, আপনারা কম্পিউটারের মানে ডেটাটা আমার রিয়েল ওয়ার্ল্ড থেকে যেটা আসতেছে সেন্সর থেকে কম্পিউটারে যার আগ মুহূর্তে আপনি ধরতে পারেন। তো কম্পিউটার মেমোরিতে যখন যাচ্ছে তখন সবাই নাম্বার, আইদার ইন্টিজার অর ফ্লোট। এবং আমি ওই যে এক্সাম্পলগুলো ইউজ করলাম যে স্ট্রিং হিসেবে, এটা এর জন্য ইউজ করলাম যে কম্পিউটারের মেমোরিতে ডেটার ভ্যালু সেম হইলেও, মানে মিনিং সেম হইলেও, যেমন 1 এটা সেম মিনিং, বাট ওইটা কিভাবে স্টোর হচ্ছে ইন্টারনাল প্রেজেন্টেশন। দেখা গেল যদি ডিরেক্ট স্টোর হয় তাহলে বাকি সবগুলো 0 শেষে 1, যদি ওয়ান্স কমপ্লিমেন্ট হিসেবে স্টোর হয় তাহলে সবগুলো 1 শেষে 0, যদি টুস কমপ্লিমেন্ট হয় তাহলে সবগুলো 1। দ্যাট মিন্স আমার যে নিউমেরিক্যাল ডেটাটা আমরা যখন হলো কম্পিউটারে স্টোর করতেছি তখন আমরা এটা ডিফারেন্টলি স্টোর করতে পারি। এটা গুলো হলো না, এটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা টাইপ, এটা হলো কম্পিউটারের ডেটা টাইপ। তো আমাদের স্ট্যাটিস্টিক্যাল এখন দরকার নাই। হ্যাঁ, যদি বলি টেক্সট ভ্যালুর ক্ষেত্রে, মানে টেক্সটের ক্ষেত্রে যদি বলি, যদি আলফাবেট থাকে ওইটা কি আস্কি ভ্যালু থেকে কনভার্ট করবো না আমরা নাম্বারে? আলটিমেটলি সবই তো বাইনারিতে কনভার্ট হবে। যেটা আমি বলতেছি, কিন্তু যদি টেক্সট ভ্যালু থাকে লাইক আমি এখন এবিসি নাম্বারে থাকে, চলে আসছি। ওইটা আমরা এখন যখন ডিপ লার্নিং যখন আসছে আমি সব নাম্বারে চলে আসছি, বুঝছেন? আমি এর মধ্যে কোনো টেক্সট নেই। ইউজুয়ালি যেটা হবে সেটা হলো ফ্লোট। ইউজুয়ালি অলমোস্ট অল টাইম আমরা ফ্লোট নিয়ে কাজ করব, আর দেখা গেলো যে ইন্টিজার থাকতে পারে। আমি ওইটা এই জন্য ওই এক্সাম্পলটা এখানে দেওয়াই মনে হয় ভুল হয়েছে, যে 49 কেন দিছিলাম, এটা বলছিলাম যে সেম জিনিস আমি দেখতেছি কিন্তু ইন্টারনালি ডিফারেন্ট হইতে পারে, তাই না, প্রেজেন্টেশন, সেটার জন্য ইউজ করছিলাম। দেখা গেলো 1 যখন টেক্সট ধরতেছে তখন তাকে 49 ধরতেছে, আর 1 যখন ইন্টিজার ধরতেছে তখন তাকে আবার 000 এরকম 1 ধরতেছে। তো এটা এই জন্য ইউজ করছিলাম, এটার সাথে এর রিলেশন নেই, এটার জন্য ইউজ করছিলাম এক্সাম্পলটা, যে আমি বাইরে যেটা দেখতেছি ওটার ইন্টারনাল রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট হইতে পারে। ওকে, সেম জিনিস না, ইন জেনারেল জাস্ট আমি বুঝতে চাচ্ছি ভাইয়া, মানে যদি টেক্সট হয় লাইক এবিসি, এইটা কনভার্ট হবে কোন থিওরিতে? আস্কি টেবিল অনুসারে না? এখন যেটা হবে ইউনিকোডে হবে, এখন যেটা আপনার সিস্টেম যেটা সাপোর্ট করে। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই যে ওয়ান্স কমপ্লেন্ট যেটা বললেন, এটা কি জাস্ট ডেটা স্টোরের ওয়ে বলতেছেন? হ্যাঁ ওয়ে, মানে আমি যে আমি ডিফারেন্ট সব ফরম্যাটে, মানে সেম ভ্যালু 1 কে আমি ইচ্ছা করলে সেম ভ্যালু ডিফারেন্ট ফরম্যাটে মেমোরিতে রাখতে পারি। প্রেজেন্টেশনটা, ডেটার প্রেজেন্টেশন। ওকে, জি, ওকে। এবার 1 কে যদি আমি আজকে টেক্সট হিসেবে রাখতে চাই তাহলে আমাকে 49 এর ইকুইভ্যালেন্ট বাইনারি রাখতে হবে, তাই না? আচ্ছা, তো তাহলে এখন তাহলে এটা বুঝলাম। তো এটা কেন বলতেছি, একটা হলো ম্যাথ, একটা হলো প্রোগ্রামিং, দুইটার মধ্যে একটা মানে কিছু সিমিলার আছে বাট ইন্টারনাল কিছু দ্বন্দ্ব আছে।